আজকের টপিক বাল্যবিবাহের ওপর একটি টিকা লেখো বা ভারতীয় প্রেক্ষাপটে বাল্যবিবাহ। আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, তারপরে বাংলা ভার্সনটা পেয়ে যাবে। ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, মানে আমার মতে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসার সম্ভাবনা ভালোই আছে, সেটা টিকা হিসেবে হোক বা নর্মাল কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড নিয়ে নিচের অ্যান্সারটা করা আছে। পেপার অর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে। সোসিওলজি অফ জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে। এছাড়া জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স, জেন্ডার অ্যান্ড সোসাইটি এগুলোতেও থাকতে পারে। বাল্যবিবাহ হলো একটি সামাজিক সমস্যা যা ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে। এটি এমন একটি প্রথা যেখানে মেয়েদের 18 বছর বয়সের আগেই বা ছেলেদের 21 বছর বয়সের আগেই বিয়ে দেওয়া হয়, যার মূলে রয়েছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কারণ। বাল্যবিবাহের কারণ এবং পরিণতি অত্যন্ত জটিল এবং এটি শুধুমাত্র ব্যক্তির ভবিষ্যতের ওপরই নয়, সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের ওপরও প্রভাব ফেলে। এখানে বলেছে বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ একটা পুরনো সমস্যা ভারতের, যার পিছনে অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক কারণ রয়েছে। এছাড়াও বাল্যবিবাহের পরিণতি শুধু যারা বিয়ে করছে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সেটা পুরো সমাজের ওপরই আর কি এফেক্ট পড়ে। বাল্যবিবাহ কাকে বলবো? যখন কোনো ছেলে বা মেয়ে তাদের বিয়ের বয়স হওয়ার আগেই যদি বিয়ে করে নেয় তখন তাকে বাল্যবিবাহ বলবো। বর্তমানে মেয়েদের মিনিমাম বিয়ের বয়স 18 আর ছেলেদের 21 বছর। এবার বিভিন্ন সার্ভে করে দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েদেরই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, বা কিছু ক্ষেত্রে তারা নিজেরাও বিয়ে করে ফেলে। তো তাদের বিয়ের বয়স হওয়ার আগেই তারা বেশি আর কি বিয়ে করে ফেলে মেয়েরা, দেখা গেছে। তাই কোথাও দেখবে বাল্যবিবাহ বললেই আমাদের মাথায় প্রথমেই আর কি মেয়েদের বাল্যবিবাহের কথা আসে, বা সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয় মেয়েদের বাল্যবিবাহ নিয়ে। কারণ প্রথমত হচ্ছে মেয়েদেরই বেশি বাল্যবিবাহ দেওয়া হয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে বিয়েতে কিন্তু মেয়েরাই বেশি এফেক্টেড হয়। সেই জন্য আর কি বাল্যবিবাহর যখনই কিছু কারণ বা প্রভাব এগুলো আলোচনা করা হবে, বেশিটাই আর কি আলোচনা করা হয় মেয়েদের আর কি দিক থেকে, কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবার ক্ষেত্রেই কিন্তু কারণ এবং প্রভাবগুলো প্রায় কাছাকাছি। বাল্যবিবাহের কারণ দারিদ্রতা, অর্থনৈতিক কষ্ট প্রায় পরিবারগুলিকে অল্প বয়সে তাদের মেয়েদেরকে বিয়ে দিতে বাধ্য করে। মানে গ্রামাঞ্চলে বেশিরভাগ সময় দেখবে মেয়েদেরকে বার্ডেন হিসেবে দেখা হয়, যার জন্য বাবা মারা মেয়েদেরকে তাড়াতাড়ি আর কি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে তাদের যে অর্থকষ্ট বা আর্থিক সমস্যা সেটা কমে যায়। শিক্ষার অভাব, সীমিত শিক্ষা ও সচেতনতা বাল্যবিবাহকে মেনে নিতে ভূমিকা রাখে। বেশিরভাগ সময় দেখা গেছে যে যাদের মধ্যে শিক্ষার অভাব আছে বা সচেতনতা বোধের অভাব আছে তারাই বেশিরভাগ সময় বাল্যবিবাহ দেয়। সামাজিক রীতিনীতি, ঐতিহ্যগত বিশ্বাস প্রায় পরিবারকে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। মানে সমাজে বিভিন্ন নিয়মে বলা হয় যে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হোক, বা মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে ভালো, এইসব। যার জন্য কিছু ক্ষেত্রে হয় এরকম যে মেয়ের বাড়িতে একটা চাপের সৃষ্টি হয় এই সামাজিক নিয়মটা মানার জন্য। যৌন সহিংসতার ভয়, পরিবারগুলি বিশ্বাস করে যে বাল্যবিবাহ মেয়েদের সহিংসতা থেকে রক্ষা করতে পারে। মেয়েদের সেফটি যেহেতু কোথায় খুব একটা নেই, তো অনেকে আছে যারা মনে করে যে মেয়েদেরকে যদি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তাদের সাথে পাবলিক প্লেসে যে যৌন ভায়োলেন্স গুলো হয় সেটার প্রবণতাটা কমবে। তো সেটা কতটা ঠিক সেটা পরের কথা, কিন্তু সেই কারণেই বা সেই বিশ্বাস থেকেই অনেক পরিবার মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। লিঙ্গ বৈষম্য, সামাজিক নিয়ম যা নারীদের চেয়ে পুরুষদের শিক্ষা ও সুযোগকে অগ্রাধিকার দেয়। মানে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বুঝতেই পারছো যে ছেলেদের শিক্ষা, কাজ বা ছেলেদের সব সময় আর কি বেশি গুরুত্ব দেওয়া হয় মেয়েদের তুলনায়, যার জন্য মেয়েরা লেখাপড়া শিখুক কি না শিখুক, কাজ করুক কি না করুক, তাতে তাদের কোনো যায় আসে না পরিবারে বা সমাজে। আগে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হোক। এবার বাল্যবিবাহের পরিণতি, স্বাস্থ্য সমস্যা, মাতৃ ও শিশু মৃত্যুর ঝুঁকি, যৌন সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়। যেমন এখানে বলেছে মাতৃ ও শিশুর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, যেহেতু কম বয়সে বিয়ে হচ্ছে তাই তাদের শারীরিক বিকাশও পুরো হচ্ছে না, আবার তারা অপুষ্টিরও শিকার থাকছে, তাই তাদের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও আর কি যেহেতু সচেতনতা বোধের অভাব, তার জন্য বিভিন্ন আর কি এসটিডিও হচ্ছে। শিক্ষাগত ব্যাঘাত, বাল্যবিবাহের পরে মেয়েরা প্রায় স্কুল ছেড়ে দেয়, ফলে তাদের ভবিষ্যতের সুযোগ সীমিত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিয়ের পর মেয়েরা আর পড়াশোনা খুব একটা কন্টিনিউ করতে পারে না, ফলে তারা কম শিক্ষিতই রয়ে যায়, যার জন্য কিনা তাদের কাজের যে সুযোগ সেগুলো কম থাকে, ফলে তাদের ভবিষ্যতের সুযোগও কম থাকে এবং তারা একটা দারিদ্রতার মধ্যেই জীবন কাটিয়ে দেয়।
মানসিক চাপ, বাল্যবিবাহ মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতার দিকে নিয়ে যায়। যেহেতু সে ম্যাচিওর হওয়ার আগেই বিয়ে বসে যাচ্ছে বা বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মানে তারা ছোট বয়সের যেটা করা উচিত সেটা না করে বিয়ে করছে, বিয়ে করার পর যেসব রেসপন্সিবিলিটি থাকে সেগুলো পালন করছে, যার জন্য কিনা তাদের মধ্যে বিভিন্ন ডিপ্রেশন বলো বা বিভিন্ন মানসিক সমস্যা তৈরি হচ্ছে। সহিংসতা এবং নির্যাতন, বাল্যবিবাহ মেয়েদের গৃহস্থ সহিংসতা, যৌন নির্যাতন এবং শোষণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বাল্যবিবাহের ফলে মেয়েদের আর কি ডোমেস্টিক ভায়োলেন্স বলো বা সেক্সুয়াল অ্যাসল্ট বা যে কোনো ধরনের এক্সপ্লয়টেশন এইসবের ঝুঁকি বেড়ে যায়। ইনফ্যাক্ট শুধু বেড়ে যায় না, অনেক ক্ষেত্রে আসলেতে মানে এই নববধূ বা এই নাবালিক বধূরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। সামাজিক উন্নয়ন, বাল্যবিবাহ সমাজে আর্থসামাজিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়। যেহেতু কিছু ছেলে বা মেয়ে পরিণত বয়স হওয়ার আগেই বিয়ে করে ফেলছে, তাই তারা যতটা আর কি সমাজে বা আর্থসামাজিক বৃদ্ধিতে কন্ট্রিবিউট করতে পারতো ততটা করতে পারছে না, এবং মেয়েরা কিছু ক্ষেত্রে পুরো তাদের যেই গ্রোথ সেটাই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা শুধুমাত্র ঘরের কাজে সীমাবদ্ধ থাকছে। তো সেটাই এখানে বলেছে। আইন এবং প্রতিরোধ, বাল্যবিবাহ নিষেধ আইন 2006, প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, বাল্যবিবাহ প্রতিরোধ করতে আইনি পদক্ষেপ নেয়। মানে 2006 সালে বাল্যবিবাহ নিষিদ্ধ আইন পাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে 18 বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বিয়ে কিন্তু করা আইনিভাবে সঠিক নয়, মানে বেআইনি। বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা এবং সচেতনতা, শিক্ষার প্রচার বিশেষ করে মেয়েদের জন্য এবং বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সত্যি বলতে এগুলোতে আর সেভাবে ব্যাখ্যা করার মতো তো কিছু নেই, এগুলো যেরকম আছে সেরকমই পড়ে দিতে পারো। যেমন এখানে বলেছে যে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, তারপরে পরিবারকে সচেতন করতে হবে, মেয়েরা যাতে পড়াশোনা পড়ে তার জন্য উৎসাহ দিতে হবে। তো এইরকমই আর কি। আইনি ব্যবস্থা, বাল্যবিবাহ বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এবং ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা প্রদান করতে হবে। আইন তো অনেক বছর আগেই পাশ হয়ে গেছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন কতটা ভালো হচ্ছে বা ঠিকঠাকভাবে আরো কত করা যায় সেটার দিকে নজর রাখতে হবে। অর্থনৈতিক সহায়তা, বাল্যবিবাহের দিকে পরিচালিত করে এমন অর্থনৈতিক চাপ কমানোর জন্য পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা। সরকারি প্রকল্প, কন্যাশ্রী এবং বেটি বাঁচাও বেটি পড়াও মতো প্রকল্পগুলি শিক্ষার প্রসার ঘটায় এবং বাল্যবিবাহ এড়াতে মেয়েদের ক্ষমতায়ন করে। তো এইগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সহায়তাও হলো, আবার মেয়েদের শিক্ষার প্রসারও ঘটলো। উপসংহার, যদিও অগ্রগতি হয়েছে, বাল্যবিবাহ ভারতে একটি ক্রমাগত সমস্যা হয়ে রয়ে গেছে। এর মূল কারণগুলি সমাধান করতে এমন একটি সমাজ গঠনের জন্য অবিরাম প্রচেষ্টা প্রয়োজন, যেখানে সমস্ত শিশু তাদের শিক্ষার অধিকার এবং একটি সুস্থ ভবিষ্যৎ উপভোগ করতে পারে। মানে 2006 সালে তো বাল্যবিবাহ আইন পাশ হয়ে যাওয়ার পরও অনেক বাল্যবিবাহ হয়ে গেছে, বা সেরকম ভাবে বাল্যবিবাহ কমেনি, যেই কার সমস্যা সেই কারই রয়ে গেছে। তাই আমাদেরকে এটা মানে চেষ্টা করতে হবে, অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে সমস্ত শিশুরা শিক্ষার অধিকার পায়, শিক্ষার অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় এবং একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ উপভোগ করতে পারে। কারণ স্বাভাবিকভাবেই যখন তাদের বেড়ে ওঠার বয়স, পড়াশোনা করার বয়স, খেলাধুলা করার বয়স, তখন তাদেরকে এটা ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তো তাদের পুরো ভবিষ্যৎটা বা জীবনটাই নষ্ট হয়ে যায়। তো সেটাই বলেছে যে আরো ভালো করার চেষ্টা করতে হবে এবং খুব প্রচেষ্টার সাথেই চেষ্টা করতে হবে। এখানে এই উত্তরটা শেষ। তুমি যদি এই উত্তরটা চাও তাহলে আমি এর পরে একটা ভিডিও ক্লিপ যুক্ত করেছি, যেখানে আমি বলেছি যে তুমি এই উত্তরটা কোথায় আর কিভাবে পাবে। তো শেষ অবধি ভিডিওটা দেখো। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে? আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে। লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে, অন্য কিছু নয়। আসলে আমার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল দুটোই নতুন, তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না। আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট? বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি। এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে 10 or 15 মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসেবে যথেষ্ট নয়। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও রেকর্ডিং
রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো, সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি, ভিডিওতে আর করতে পারি না। এবার বলি পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি। তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস দরকার, শুধু অনার্সের জন্য নয়, 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো বা অনার্স, এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে। এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে। সব না হলে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে, কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে। কোশ্চেনে অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করেছি, মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই অ্যান্সার করে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফর্ট দিয়েছি এখন, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায়। এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না, কারণ সবাই তো কিনবে না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো। কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে, যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে, আর কোন মিডিয়ামে আছে, মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা, নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে। এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে। যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে, সেটা তুমি একটু অ্যাটেন্ড করো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।